মনন খনন শিরোনামে আমার একটা প্রদর্শনী চলছে আর কি এখন, সেটা 5ই জুলাই শুরু হয়েছে বেঙ্গল শিল্পালয়ে। তো সেই প্রদর্শনী নিয়ে আলাপ। তো আমি বলবো যে এটা আসলে আমার কাজের বিচ্ছিন্ন কিছু না। আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি সেখানে, যদিও আমি পেইন্টিংয়ের ছাত্র, কিন্তু পেইন্টিংস, তারপর গ্রাফিক্স, তারপর আস্তে আস্তে সেখান থেকে 3 ডাইমেনশনাল ওয়ার্ক, অবজেক্ট তৈরি করা, স্কাল্পচার তৈরি করা, হ্যাঁ, ভিডিও, তারপর মুভিং ইমেজ নিয়ে কাজ করা, একটা আস্তে আস্তে আমার এই যে বিগত 40 বছরের যে কাজ, এখানে একটা মাল্টিডিসিপ্লিনারি বা বহু মাধ্যমের একটা প্রবেশ ঘটছে বা ঘটেছে আর কি কাজে। তো এই জন্য আমি এটাকে কোনো বিচ্ছিন্ন বলবো না। এটা যেরকম আমার মাধ্যম নির্বাচনের ক্ষেত্রেও হয়েছে, আর এই কাজগুলো করতে করতে আমার চিন্তা ভাবনার ক্ষেত্রেও অনেক পরিবর্তন হয়েছে। তো এখন এই কাজের ধারাবাহিকতারই এইটা একটা এক্সিবিশন, এই প্রদর্শনীটা। এর আগে যেরকম আমি বলি যে এর আগের বছর কলাকেন্দ্রে যে এক্সিবিশনটা হয়েছিল আমার করোনার সময় যে কাজগুলো সেগুলো নিয়ে, সেখানেও 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল মুভিং ইমেজের একটা সমন্বয় দেখা যায়। তার আগের কাজগুলো তো প্রথম আলোর সাথে যেসব সমন্বয়ে যে কাজগুলো করেছিলাম সেগুলো আছে। তাই আমি বলবো যেটা বিচ্ছিন্ন কিছু। এখন এই মনন খনন কথাটা বলতে বা যে বিষয়টা নিয়ে আমার ভাবনা ছিল বড়, সেটা হচ্ছে যে একদিকে যেরকম আমি 2 ডাইমেনশনাল কাজ করতাম, ভিজুয়াল আর্টের, দৃশ্যশিল্পের যে ভাষাগত এবং যোগাযোগ করার ক্ষেত্রে এখানে যেরকম শিল্প চর্চায় বা আমার যে কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এলিমেন্টস, বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা, সেগুলোর পরিবর্তন ঘটছে, এগুলোর ধারাবাহিকতায় আসলে এরকম একটা পজিশনে আসছে। আমি এটাকে বিচ্ছিন্ন বলবো। যেরকম আমার এই কাজের মধ্যে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছিলাম বাংলা যে হরফ, বাংলার যে শব্দ, এই শব্দের যে গ্রাফিক এবং সাথে সাথে এই শব্দের যে ফর্ম এবং যোগাযোগের যে ক্ষমতা, সেটা নিয়ে এইভাবে কিন্তু এই অঞ্চলটাকে বোঝার একটা চেষ্টা কাজের মধ্যে ছিল। মানে কেন আমি হরফ নিয়ে কাজ করলাম, আসলে এই অঞ্চলটাকে বোঝা, এই অঞ্চলের মানুষের যে আবেগ, তার বোধ বুদ্ধি, তার চিন্তা চেতনা, তার এগুলো কিভাবে আসে। তো এটা সেই জন্যই বলছি যে এই আমার যে পড়াশোনা এবং আমার যে যাত্রা, সেখানে এই অঞ্চলটাকে বুঝবার একটা, এই সময়ে আসা, এই সময়টাকে একটা, এই অঞ্চলটাকে একটু বুঝতে চাচ্ছিলাম। এই অঞ্চলের মানুষের যে জীবনযাপন, তার চিন্তাভাবনা কীভাবে তৈরি হয়, তার আবেগ কীভাবে তৈরি হয়, সেগুলো নিয়ে এক ধরনের একটা আকর্ষণ ছিল। তারই একটা রূপ এবারের এক্সিবিশনে বা প্রদর্শনীতে স্থান পাইছে। তো যেমন ধরা যাক যে আমি কিছুদিন একটা মাধ্যমে আমি কোনোদিন কাজ করিনি, সেটা হচ্ছে টেরাকোটা। তো একটু টেরাকোটা, যদিও আমার ধারণা ছিল যে এই টেরাকোটার একটা দীর্ঘ ট্রেডিশন আমাদের এখানে আছে। তো এই টেরাকোটাতে কাজ করতে গিয়ে এই অঞ্চলের মাটির রং, মাটির যে ক্যারেক্টার, হ্যাঁ, যেখানে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন চলাফেরা করতেছে, হ্যাঁ, এবং তার যে চিহ্ন, তার যে আবেগের প্রকাশ, এই জিনিসগুলো নিয়ে একটা ধারণা হলো। সেই হিসাবে কিছু রিসার্চের মধ্যে দিয়েও আমাকে যেতে হয়েছে, হ্যাঁ, সেগুলো আছে। তো ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে এক ধরনের চিন্তা তৈরি হয়েছে। ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করতে করতে এক ধরনের একটা কি বলবো, কাজের মধ্যে বিভিন্ন মাধ্যমে এই চিন্তাগুলো প্রকাশ পেয়েছে। তারই একটা সমন্বয় মনন খনন। আমি যে কথাটা বলতে চাই বা সেটার জন্য একটা ছোট্ট টেক্সট লিখছিলাম। এই টেক্সটটা যদি পড়ি একটু, হ্যাঁ, তাহলে আমার মনে সুবিধা হবে। এ অঞ্চলের প্রাচীন মন ও স্থানিক জনজীবনের যৌথ মানসিক অবস্থান নিয়ে ভাবনা, প্রকৃতি, সংস্কৃতি, প্রযুক্তি এবং জগতের সঙ্গে মানবিক সম্পর্কের চিত্রটি নকশি কাঁথার মতো অলঙ্করণে ভরা, যেখানে মন ও বস্তু একসঙ্গে চলতে থাকে এবং আমাদের ঐতিহাসিক অতীত ও বর্তমানকে রূপ দেয়। বিস্তীর্ণ জলের দেহ, জলে ভেজা নরম মাটি, বৈচিত্র্যময় শক্তিশালী প্রকৃতি, সমতলের বাতাস ও স্থানিক সৃজনশীল বস্তুগত লক্ষণগুলি অনুধাবনে কিছুটা ধারণা তৈরি করতে পারি, যা খণ্ডিত ও অস্পষ্ট। তারপরও সেগুলি ব্যাখ্যার প্রতিশ্রুতি বহন করে, আভাস দেয়।
অস্তিত্ব নির্মাণের সংস্কৃতি ও আমাদের বনজগতের জট খোলার জন্যই, বোঝার জন্যই মননক্ষণ। তার মানে এই যেটা হচ্ছে যে আমি আসলে এই অঞ্চলের মানুষ, তার যে দীর্ঘদিনের চলাফেরা, এই আলো বাতাস, এই মাটি, এইখানকার ভূমিচিত্র এবং তাদের যে এই এই প্রকৃতির সাথে লড়াই করে বা প্রকৃতির সাথে একত্রতা বোধ করে বেঁচে থাকার জন্য তাদের যে চিন্তার যে তারা যেভাবে চিন্তা করছে, সেখান থেকে একটা সেটাকে বুঝবার চেষ্টা করে। সেই হিসাবে আমার এই প্রদর্শনীতে আমি 3টা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেছি। একটা হচ্ছে যে মাটি, একটা হচ্ছে নৌকা। আসলে নৌকার কথাটা এভাবে বলা যাবে না, এটা হচ্ছে জল। হ্যাঁ, কেননা এখানে মানুষকে চলাফেরা করতে জলকে ব্যবহার করতে হয়েছে, সেই জন্য তাকে নৌকার আবিষ্কার করতে হয়েছে, নৌকা। আর সেটার আরেকটা ঘটনা আছে, আরেকটা হচ্ছে ভাষা, হ্যাঁ, যেভাবে মানুষ কমিউনিকেট করেছে। তো এই 3টাকে সাজিয়ে কাজটা করা। এখন সেখানে নৌকার ব্যাপারটা খুব প্রেজেন্স দেখা যায় এক্সিবিশনে। তো সেটা আসলে আমি বলবো যে নৌকা শুধু নৌকা না, এখানে নৌকা হচ্ছে নৌকাটাকে একটা শরীর হিসাবে, বডি হিসাবে দেখা। এটা যদি আমাদের লিটারেচার, আমাদের গান, আমাদের যে তত্ত্ব ভাবনা, সেখানে আমরা দেখি অনবরত এখানকার মানুষ নৌকার সাথে তার শরীরের একটা সম্পর্ক তৈরি করছে ভাব প্রদানের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেটা আমার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট ছিল। আর মাটি এবং ভাষার কথাটা, এটা কাজে আমার দীর্ঘদিন আগের থেকেই ছিল। তো এখানে এই এলিমেন্টগুলো জোগাড় করতে, হ্যাঁ, এটা সব আর্টিস্টই করে। এটার জন্য আমার নৌকা প্রয়োজন ছিল। আমি এই জন্য বিভিন্ন জায়গায় ট্রাভেল করছি। নৌকার ফর্ম, আমাদের বিচিত্র ধরনের নৌকার ফর্ম আছে, কিন্তু আমি যেটাকে সংগ্রহ করেছি এটা সুন্দরবন এলাকার এবং সুন্দরী কাঠে তৈরি, এবং সেখানকার আর্টিজানদের দীর্ঘদিন একটা অভিজ্ঞতার ফসল। সেই নৌকাগুলো ছিল ব্যবহার করা এবং সেগুলো ফেলে রাখা ছিল, সেগুলোকে আমি আমার উপস্থাপনার জন্য ব্যবহার করেছি। তো এখন এই যে এলিমেন্টগুলো, এটাকে একটা বিস্তীর্ণ সমতল ভূমি, এটা করার জন্য আমার একটা গ্যালারি, একটা স্পেস দরকার ছিল। তো বেঙ্গল শিল্পালয়ের যে গ্যালারি স্পেস, সেটাকে আমি যথাসম্ভব যতটুকু পারা যায় আমার যে নান্দনিক অবস্থান, সেটাকে মাথায় রেখে আমি এটাকে ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমি বলবো যে উপস্থাপনার ক্ষেত্রে যেটা অনেকের কাছে একটু কী বলবো, একটু অপরিচিত মনে হয়, যে কম লাইটের ব্যবহার, আলোর কম ব্যাপ্তি, এবং সেখানে দেওয়ালটাকে একেবারেই অস্বীকার করা হয়েছে। আসলে আমি একটা বিস্তীর্ণ অঞ্চলকে বোঝানোর জন্য, যার ফলে দেওয়াল আছে কিন্তু দেওয়ালের মধ্যে কোনো ছায়া নেই। তো এই যে আয়োজনটা, এটা আসলে উপস্থাপনার একটা ব্যাপার, যে আমার ভাবটাকে আমি উপস্থাপনা করি। সেখানে মূলত যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে আমি মনে করি যে একটা দৃশ্যগতভাবে একটা ডিফারেন্ট না হইলেও একটা এক্সপিরিয়েন্স দেওয়া, যাতে সে তার একটা চিন্তার মনোজগৎ তৈরি করতে পারে বা সেখানে একটা নতুন ভাবনা তৈরি হতে পারে। এই যে একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স, অ্যাটমসফিয়ার, পরিবেশের এক্সপিরিয়েন্স এবং বস্তুগুলোর যে অবস্থান, হ্যাঁ, তাকে কিভাবে প্রেজেন্ট করা হবে, সেই জিনিসগুলো নিয়ে আমার এক ধরনের চিন্তা ভাবনা ছিল। এটার সাথে আমার কিছু বন্ধুবান্ধব আছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই ধরনের একটা উপস্থাপনা করা হয়েছে। তো এখন এখানে সুনির্দিষ্টভাবে হয়তো অনেক কিছুই নেই, আমি বলতে চাইও নাই। আমার মনে হয় যে দর্শক, আমি বিভিন্ন ধরনের নৌকা দেখেছি, সারা বাংলাদেশে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই ফর্মটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি জানি যে এগুলো জেলের নৌকা এবং সুন্দরবন এলাকার জেলের নৌকা। অন্য জায়গার জেলেদের নৌকাও একটা অন্য ধরনের, যেরকম আমরা চিটাগাংয়ের চাঁদ নৌকার কথা জানি, যেগুলো সাগরে যায়, হ্যাঁ, সেটার ফর্ম, প্রফেশন। তো এই নৌকাটা আমার কাছে একটা, আমার অ্যাস্থেটিক্যাল পজিশন থেকে এটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অবশ্যই এটা যখন আলোচনায় আসবে, যেহেতু এটা একটা ভিজুয়াল আর্ট, সুতরাং এটার ফর্ম, এটার প্রকাশভঙ্গি এবং এটার যে আমার এই পুরো প্রদর্শনীতে এক ধরনের আর্কোলজিক্যাল ক্যারেক্টার আছে। আমি আসলে একটু
ঘুরিয়ে দেখতে চাই, একটু ঘুরিয়ে দেখতে চাইছি। তো এইটার জন্য এই যে ফর্মটা, এই যে নৌকাগুলো ব্যবহৃত নৌকা, আমি কোনো নতুন নৌকা ব্যবহার করিনি, যে নৌকাগুলো 30-40 বছর ব্যবহৃত হয়েছে, সেগুলোর সাথে ওই জনজীবনের অনেক স্মৃতি বিস্মৃতি এগুলোর সাথে সম্পর্ক জড়িত আছে। ওইখান থেকেই চিন্তা করা। হ্যাঁ, আমি বলবো না যে এটা একটা স্পেসিফিক জেলে নৌকা কিংবা মালমাহান নৌকা কিংবা অন্য কিছু ব্যবহার করতে চাইছি, না, সেরকম কিছু। সেটা হচ্ছে যে আমি একটা নৌকা ব্যবহার করেছি, কিন্তু নৌকাকে সরাসরি তো আমি ব্যবহার করিনি। নৌকার মধ্যে আমি আমার অনেক ভাবনা চিন্তাকে ইনক্লুড করছি, সেটাকে রিডিউস করছি। নৌকার মধ্যে থেকে অনেক কিছু আছে রিডিউস করা হয়েছে, নৌকার মধ্যে অনেক কিছু অ্যাড করা হয়েছে। অ্যাড করে সেখানে আমার একটা ফর্ম তৈরি হয়েছে, এটাকে চেনা যায় যে নৌকা। কিন্তু নৌকার যে পারপাস, নৌকার যে সেটা সরাসরি নয়। হ্যাঁ, সেটাতে আরও অনেক কিছু অ্যাড করে আমি আমার ভাবনা চিন্তাকে প্রকাশ করার চেষ্টা করছি। এখানে নৌকাগুলো দাঁড়িয়ে থাকে, অনেক নৌকা আছে দাঁড়ায় আছে, অনেক নৌকা আছে খণ্ডিত করা হয়েছে, অনেক নৌকা আছে যেভাবে পড়ে থাকে একটা মিস্ট্রিক একটা অবজেক্টের মতো। আমরা নৌকার নিচের দিকটা দেখি না, আমি নিচের দিকটা দেখানোর। তো এগুলো আসলে ভিজুয়াল আর্টের যে ল্যাঙ্গুয়েজ, একটা অবজেক্ট যেভাবে কমিউনিকেট করে এবং অর্থ তৈরি করে, সেগুলোকে বিবেচনাই করা হয়েছে। স্পেসিফিক হুবহু নৌকার চেয়েও আমার কাছে মনে হয়েছে যে এখানে নৌকার যে শরীর, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার কাছে এটা বরাবরই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমি যখন একটা দ্বিমাত্রিক কাজ করি স্টুডিওতে, সেখানে খুব বিরাট একটা পরিবর্তন হয় না। আমি একটা দ্বিমাত্রিক কাজ করতেছি, আমার গ্যালারি যে স্পেস, একটা আর্কিটেকচারাল স্পেস, সেখানেও কিছু ওয়াল থাকে, আমি ওখানে আমি হ্যাং করতে পারি। আমি হয়তো আলো ছায়ার একটা নতুন করতে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা গুরুত্বপূর্ণ। কেন আমি যে ম্যাটেরিয়ালগুলো কাজ করছি, সেই কাজগুলো আমাকে একটা জিনিস পরিষ্কার, যেগুলো হচ্ছে এটা একটা অবস্থান থেকে বলতেছি, নেচার ইজ নট আর্ট, মেবি আর্টের চেয়ে বড় কিছু নেচার। তো আমি এই যে অবজেক্টগুলো আছে, সেগুলো অনেকগুলো আছে ন্যাচারাল ম্যাটেরিয়াল, আবার অনেকগুলো আছে যে আর্টিফ্যাক্ট ম্যাটেরিয়াল। তার মানে হচ্ছে যে আর্টিজানরা বিভিন্নভাবে এই জিনিসগুলো তৈরি করেছে, কিন্তু সেই জিনিসগুলোকে সংগ্রহ করা এবং সেই জিনিসগুলোকে রিডিউস করা, অ্যাড করা, এর মধ্য দিয়ে আমি আমার পজিশনটাকে প্রেজেন্ট করছি। হ্যাঁ, তো এখানে যেটা হয় যে এই অবজেক্টগুলো যখন আমরা দেখি, সেখানে একটা চুচিংয়ের ব্যাপার থাকে, কোত্থেকে কেন কীভাবে। তারপর সেগুলো যখন আমি কাজ করি একটা নির্দিষ্ট জায়গায়, একটা স্টুডিও স্পেসে, বা সেখানেও তো আর এইভাবে দেখার কোনো থাকে না, কিন্তু এক ধরনের একটা ইমাজিনেশন থাকে যে আমি এটাকে এইভাবে প্রেজেন্ট করতে চাই, আমি এই ধরনের একটা পরিবেশ চাই। তারপর যখন গ্যালারিতে নিয়ে আসার সাথে সাথে গ্যালারির যে একটা সীমিত যে স্পেসটা আছে, সেইখানে এই অবজেক্টগুলোর যে ফর্ম, প্রপোর্শন, ভলিউম, এটার যে কালার, এটার যে টেক্সচার, যেগুলো একদম বেসিক জিনিস, অবশ্যই এই জিনিসগুলো, এবং সাথে আলো ছায়া, সেটার সাথে আলো বাতাস, এই জিনিসগুলো নিয়েই তো পরিবেশটা তৈরি হয়। তো সুতরাং এই প্রতিটা পদক্ষেপে আমাকে ভাবতে হয়েছে এবং আমার এই পরিবর্তনগুলোকে অ্যাডজাস্ট করতে হয়েছে, অবশ্যই আমার নান্দনিক অবস্থা থেকে মাথায় রেখে। হ্যাঁ, সেটার বাইরে যাতে না যায়। আমি যে ধরনের ফ্যাটলেস কিংবা চর্বিহীন একটা সিচুয়েশন চাই, হ্যাঁ, সে আমি খুব অলঙ্করণ চাই না। তো সেই জায়গাগুলো তো আছে, সেগুলো একটা আর্টিস্টের নিজস্ব একটা পজিশন, সে যাই করুক না কেন এগুলো থেকে যাবে। হ্যাঁ, তো এই সাজানোর ব্যাপারে এবং সাজানোর আগে আমি বলতেছি যে প্রসেসের মধ্যে দিয়ে অবজেক্ট চুজ করা, সেগুলোকে রিফর্ম করা, রিকনস্ট্রাক্ট করা, এবং যে স্পেসে নিয়ে আসা দেখাবো সেই স্পেসটাকে কনসিডারেশনে নেওয়া এবং সেটাকে একটা অ্যাস্থেটিক্যাল পজিশন তৈরি করা, একটা নান্দনিক অবস্থান থেকে জিনিসটা আমার মতো করে দেখানো। অফকোর্স সত্যিকার অর্থে এই প্রতিটা জিনিসই গুরুত্বপূর্ণ এবং ঘটছে কাজের ক্ষেত্রে, কিন্তু আলটিমেটলি আমরা তো কাজটাকে দেখি, আমরা যাই একটা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে এটাকে কমিউনিকেট করার চেষ্টা করি। এই যে পিছনের যে কাহিনীগুলো, এটা অনেক সময় গুরুত্বপূর্ণ, অনেক সময় গুরুত্বপূর্ণ নয়। একটা তো হচ্ছে যে আমরা দেখি, তো এখানে একটা কনভেনশন আছে। তো এখন কথা হলো কি, আলো থাকলেই কি আমরা বেশি দেখি? এটাও একটা প্রশ্ন। আমার যেটাই ছিল যে একটা আমার এই অবজেক্টগুলোর যে ক্যারেক্টার এবং এটা নিয়ে আমার যে ইমাজিনেশন, সেখানে আমি একটা বলতে পারো যে এক ধরনের একটা এক্সপিরিয়েন্স, ল্যান্ডস্কেপের এক্সপিরিয়েন্স কাজের পিছনে ছিল। সেটা আসলে কখনো কখনো অবজেক্ট আমাকে ডিফাইন করেছে, অবজেক্ট আমাকে প্রেশারাইজ করেছে যে এটাকে এইভাবে দরকার, এটা এরকম দরকার। তো এই যে
অনেক ধরনের চিন্তা তো এই যে এক ধরনের একটা মিস্টিসিসি এই অঞ্চলের চিন্তা ভাবনার মধ্যে আছে, সেই একটা মিস্টিক ক্যারেক্টার যাতে তৈরি হয় এরকম একটা ধারণা আমার মধ্যে ছিল যে এগুলো কখনো কখনো অবজেক্টও আমাকে প্রেশারাইজ করছে ওইদিকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি একটু কম আলো ব্যবহার করেছি, অনেকটা সন্ধ্যা রাত্রির এরকম একটা ব্যাপার। আর আমি যে খনন শব্দটা ব্যবহার করেছি এটা একটা কী বলবো, এটা ঠিক এ সময়ের কথা নয়, একটা দীর্ঘ প্রক্রিয়ার কথা বলতে চাইছি। তো এই যে কী বলবো, এটার জন্য আমার কাছে মনে হয়েছে এরকম একটা লাইটের প্রয়োজন আছে। অনেক সময় লাইট কম হওয়ার কারণে মানুষের কনসেন্ট্রেশন, মানুষের একটা মেডিটেটিভ চেহারা তৈরি হয়, অবস্থা তৈরি হয় তার ভাবের মধ্যে। সে অনেক বেশি খুঁটিয়ে দেখতে চায়, হ্যাঁ, ভাবতে চায়। আমি এই ভাবনার স্পেসটা তৈরি করতে চাইছি। এই জন্য আমি বলছি যে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে যে আমার যে ইমাজিনেশন, যে আমার যে চাওয়া, সেগুলো সবগুলো মিলেই এই লাইটের এই সিচুয়েশন। এমনকি যে আর্কিটেকচারাল স্পেসে আমি কাজ করতেছি, সেই আর্কিটেকচারাল স্পেসে শুধু একটা দিক থেকে একটা ন্যাচারাল লাইট আসে, তো সেটাকে আমি ওর বাইরে যে ন্যাচারাল লাইট যে গ্লাসের মধ্যে দিয়ে আসতো, তার বাইরে কিছু এলিমেন্ট ছিল যেগুলো আমাকে আমার অবজেক্ট দেখার জন্য বা অবজেক্টে কনসেন্ট্রেশন করার জন্য সহায়ককারী ছিল না। তো যার ফলে সেটাকে আমাকে একটু অফ করতে হয়েছে। তো এই অফ করাটার সাথে সাথে অন্য অবজেক্টগুলোতে কীরকম লাইট হবে সেগুলো অনেক সময় আমাকে প্রেশারাইজ করছে। তো এর মধ্য দিয়ে এই যে প্রক্রিয়াটা, যে 6-7 দিন আমি ওই স্পেসে থেকে যেভাবে কাজটা করতেছিলাম, তো আমি বলবো যে এটা যে সবই আমার আগে মাথায় ছিল তা নয়। এই অবজেক্টগুলো গ্যালারিতে নিয়ে আসা, গ্যালারির অ্যাটমসফিয়ার, এগুলোও আমাকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করেছে, এই ধরনের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য। এটা তো একটা, হ্যাঁ, এটা একটা, এই জিনিসগুলোকে মেনে নিয়ে আমি কাজ করি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, অনেক কিছু সম্ভাবনা আছে। এই অবজেক্টগুলি আমি যদি আরেকটা স্পেসে যাই তাহলে আমাকে আরেকভাবে হয়তো ডিসপ্লে করতে হবে। সেটার যে গিভেন স্পেস, সেইটার যে ক্যারেক্টার, সেটাকে কনসিডারেশন, আমার মনে হয় যেগুলো সব মিলিয়ে জিনিসটা ঘটে। হ্যাঁ, এখানে বিশেষ করে এই ধরনের এক্সিবিশন, আমি একটা 2 ডাইমেনশনাল কাজ, সেটার জন্য আমার একটা ওয়ালের পরিধি, একটা দেওয়ালের যে পরিধি দ্বারা হচ্ছে, এটা যেরকম একটা রোল প্লে করবে, তো এইটা তো একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। আমি এই প্রথমবারের মতো একটা এক্সিবিশন করছি, যে এক্সিবিশনে দেওয়ালটাকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। দেওয়ালকে আমি ব্যবহারই করি, এমনকি দেওয়ালের কোনো ছায়া পর্যন্ত নেই। হ্যাঁ, কেননা আমি একটা ওপেন স্পেস ক্রিয়েট করা, কিন্তু দেওয়ালকে তো আমি ফেলে দিতে পারবো না। হ্যাঁ, তো দেওয়ালটাকে, এটাকে একটা রং এবং একটা ইয়ের মতো একটা পরিবেশ তৈরি করা। আর আমার একটা 3 ডাইমেনশনাল এক্সিবিশন, এবং সেই 3 ডাইমেনশনাল খুবই কনভেনশনাল। এখানে ফ্লোরটা ব্যবহার করা হয়েছে, এখানে কিছু অবজেক্ট ফ্লোরে আছে, কিছু ভাসমান অবজেক্ট আছে, যার ফলে আমাকে সিলিংটা ব্যবহার করতে হয়েছে। কিন্তু আমি কোনো টেকনোলজিও ওই অর্থে ব্যবহার করি। আমি এর আগে আমার এক্সিবিশনে আমি ভিডিও ব্যবহার করেছি, এই কন্টেম্পোরারি টেকনোলজির ব্যবহার, কিন্তু ওইটা আমার ইন্টেনশন ছিল না। এখানে আমি একটা আর্কোলজির একটা ভাব, একটা খননের একটা খুব আর্লি, খুব আমার অতীতের বা আমার এই মনোজগৎটা কীভাবে একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়ায় তৈরি হলো সেটাকে বুঝবার চেষ্টা, যার ফলে এই কন্টেম্পোরারি যে মিডিয়ার যে অন্য অন্য জিনিসগুলো, একমাত্র আলোটা ছাড়া আমি আর কোনো কিছু ব্যবহার করি। এগুলো সবই সচেতনভাবেই করা। হ্যাঁ, যে এটা হচ্ছে টোটাল অ্যাটমসফিয়ার এবং টোটাল সমস্তটা মিলে যে ভাব, সেটাকে প্রকাশের জন্যই আসলে এই আয়োজন। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আসলে এই ধরনের কাজ এককভাবে হয়ে ওঠে, সত্যি কথা। সেকেন্ড হচ্ছে কিন্তু কন্টেম্পোরারি আর্টের যে 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 ইকোসিস্টেম, সেখানে আমরা আর্টিস্টের নামটাই জানি, যে কিনা আইডিয়াটা তৈরি করছে, যে কিনা এটা করছে। আমি বলবো যে আমার যে চিন্তাটা, যে চিন্তা থেকে আমার ধারণা, এই চিন্তাটাও যে আমার একেবারে হঠাৎ করে আসছে তা না। আমার যে পড়াশোনা, আমার যে ইন্টারেস্ট, আমার যে ভালো লাগা, সেখানে আমি অসংখ্য ভার এই চিন্তাগুলো আমাকে কী বলে হেল্প করছে। কখনো 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 আমার একটু নতুনভাবে চিন্তা করতে বাধ্য করছে। এই চিন্তাটাও এই অঞ্চলের মানুষের, মানে আমাদের, যেমন আমাদের এখানে এই অঞ্চলের শিল্প কেমন হবে, এই অঞ্চলের মানে কলোনিয়াল উপনিবেশিক একটা বিতর্ক তো এখানে আছে, যে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, উপনিবেশিক শিল্প আমাদের এখানে কীভাবে আমাদের মনোজগৎ এবং আমাদের কর্মজগতে কীভাবে ছায়া ফেলে আছে। তো
এই যে চিন্তাটা, এটাও কিন্তু আমাকে এই চিন্তা করতে হেল্প করছে যে তাহলে উপনিবেশের আগে কী ছিল, আমরা এই অঞ্চলের মানুষ এরকম কেন, আমাদের ভাব প্রকাশ এরকম কেন, এই যে চিন্তাগুলো। সুতরাং এই চিন্তাটা আমি বলবো যে এটাও যে এককভাবে হঠাৎ করে আমার মধ্যে আসছে তা না, এর একটা ধারাবাহিকতা। এর জন্য আমার আগে যারা চিন্তা করছে তাদের প্রতি আমি ঋণী। আচ্ছা, আর এই কাজটা করার মধ্যে একটা ফিজিক্যাল কতগুলো ব্যাপার আছে, হ্যাঁ, যে এলিমেন্টগুলো কালেক্ট করা, সেই এলিমেন্টগুলো তো আর আমি করিনি, সে আমার আগে একটা বংশ পরম্পরায় হোক, একটা ধারাবাহিকতায় আর্টিজানরা এই কাজগুলো করেছে। তো সেগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে শহরে নিয়ে আসা, এখানে একটা স্টুডিওতে রাখা, সেখানে আবার 4-5 জন আমার যারা সাহায্য করেছে, কার্পেন্টার আছে, অন্যরা আছে, রঙের মিস্ত্রি আছে, তাদেরকে নিয়ে পুরো কাজটা কালেক্ট করা, সেগুলোকে ট্রান্সফার করা, গ্যালারিতে নিয়ে আসা, গ্যালারিতে গেলে ইনস্টল করা, এখানে আবার আনার সময় গ্যালারির যে পরিবেশ তৈরি করার জন্য লাইটের হেল্প আছে, হ্যাঁ, এখানে আমার আর্কিটেক্ট বন্ধুবান্ধবদের এক ধরনের সাহায্য আছে, যারা কিনা এই স্পেসটাকে আমাকে বিভিন্ন কিছু আমার নজরে নিয়ে আসছে, আমার সাথে কনভারসেশন আছে। তো এগুলো মিলে একটা কালেকটিভ ওয়ার্ক বলা যায়। তো এখানে আমি বলবো যে আমার বেশ কিছুদিন আমার সাথেই কাজ করছে আমার একজন জুনিয়র বন্ধু শিল্পী অমিতাভের কথা বলতে হয়, হ্যাঁ, যার সাথে যে আমাকে এই পুরো কাজটার ফিজিক্যাল কাজে একটা বিরাট বড় হেল্প করছে। তার যদি ইনকারেজ বা তার যদি সহায়তা না পেতাম হয়তো আমি এত বড় একটা প্রজেক্ট নিতাম কি না সন্দেহ আছে, কারণ এটার সাথে অনেক অর্থ এবং ফিজিক্যাল প্রেজেন্সের দরকার আছে। তারপর আমি বলবো যে আমার কিছু আর্কিটেক্ট বন্ধুবান্ধব আছে যাদের সাথে আমার দীর্ঘদিন এই ব্যাপারটা নিয়ে আলাপ হচ্ছিল, আইডিয়া থেকে শুরু করে এটার প্রেজেন্টেশন এবং এটার উপস্থাপনা, এই ম্যাটেরিয়ালিটি এবং সেটা কী হবে। তো এদের সাথে আমার যে এই আলোচনা, এই যে একটা ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক যে ডিসকোর্স, সেটার জন্য আমি বলবো যে আমি তাদের কাছে ঋণী। সেক্ষেত্রে আমার বিশেষ করে শোয়েব ভিয়া আছে আর্কিটেক্ট, কিংবা আমার আরও কিছু সহকর্মী আছে ইউপি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, যাদের সাথে নিয়মিত দীর্ঘদিন বিভিন্নভাবে আলাপ হয়েছে ডিরেক্টলি। এবং কাজের যখন করতে গেলাম তখন আমার আরেক আর্কিটেক্ট বন্ধু, যে ঘটনাক্রমে বাংলাদেশে ছিল, জার্মান প্রবাসী আর্কিটেক্ট আবদুল্লাহ মোতালেব, যে কিনা ফিজিক্যালি প্রেজেন্স থেকে আমার প্রত্যেকটা কাজে এবং অ্যারেঞ্জমেন্টে সহায়তা করেছে, এবং বিশেষ করে লাইটের অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তার একটা বিরাট ভূমিকা ছিল। হ্যাঁ, সে অনেক ধৈর্য নিয়ে কাজটা করছে, আমি হয়তো বা এতখানি ধৈর্য নাও রাখতে পারতাম, হ্যাঁ, একটা পর্যায়ে হয়তো ছেড়েই দিতাম আমি, কিন্তু সে খুঁটায় খুঁটায় এটাকে আরও পারফেক্ট করা, যদিও প্রতিটা জিনিস আমার সাথে ডিসকোর্স করেই আমার উন্নতি নিয়েই করা, কিন্তু সে সেটাকে অনেক ধৈর্য ধরে কাজগুলো করছে। বেঙ্গলের যা টেকনিশিয়ানরা, যারা এই বেঙ্গল শিল্পালয়ে নিয়মিত এক্সিবিশনের কাজগুলো করে থাকে, তাদের যে ধৈর্য এবং তারা যে বিভিন্ন আইডিয়া এবং ফিজিক্যালি কাজগুলো করার জন্য যে শ্রমটা দিচ্ছে, সেটাকেও আমাকে ভালো মতোই স্মরণ করতে হবে, এবং আমি খুবই ধন্যবাদ সহকারে তাদেরকে স্মরণ করতেছি। এইভাবে আসলে কাজটা হয়ে যায়। কিন্তু এটি তো সমকালীন শিল্পের একটা ধারাবাহিকতা, যে যেখানে এইসব বিশাল কর্মকাণ্ড কিন্তু আলটিমেটলি একজন শিল্পীর নামটাই প্রথমে আসে, যেহেতু সেই চিন্তা করে।